নমস্কার, আমি সুপর্ণা। আপনারা দেখছেন টিডি বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিনের পর দিন নাবালিকাকে নির্যাতন, পাড়ার মধ্যেই মধুচক্র খুলে বসেছিল 20-22 বছরের ছেলে মেয়ে। বীরভূমে মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই ঘটল রক্তারক্তি কাণ্ড। আতঙ্কের নাম এসআইআর। ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন 11 নথি জেনে নিন। 1.5 বছরের শিশুকে মারধর করল পুলিশ, ভিডিও তুলে ধরে সরব মমতা। একটার ঘাড়ে উঠে আর একটা কামড়া, 100 যাত্রীকে নিয়ে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, লাফিয়ে বাড়ছে মৃত্যু। পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দেওয়ার পরও চাকরি পেয়েছে, বিডিও নিয়োগ নিয়ে অভিযোগ শুভেন্দুর। চক্ষু পরীক্ষা করাতে গিয়ে নষ্ট হয়ে গেল চোখ, ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। মোদির মুখে ক্ষুদিরাম, মন কি বাতে বাঙালির দেশপ্রেমের বর্ণনা, কি বলল তৃণমূল? আবার শিলিগুড়ি, পুলিশি তৎপরতায় পাচারের আগে উদ্ধার 34 যুবতী। 25 বছর আগে লাল সন্ত্রাস স্মরণ করে বিজেপিকে হুঁশিয়ারি, নানুরে ভাষা রক্ষার লড়াই ফিরহাদের। নিবিড় সংশোধনের পরও ভোটার তালিকায় অস্বচ্ছতা, নাম মৃতদেরও, বিস্ফোরক দাবি সুপ্রিম কোর্টে। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলার জন্য এখন বড় আতঙ্ক এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই কাজ করতে গিয়ে বিহারে ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন লাখ লাখ মানুষ, কারণ সরকার যে নথি চাইছে তা তাদের কাছে নেই। এই বিপদ আসছে বাংলাতেও। নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার বা রেশন কার্ড কিংবা পুরনো ভোটার আইডির কোনো মূল্যই নেই। বিরোধীরা বলছে মোদী সরকার ঘুরপথে এনআরসি করতে চাইছে। এ নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলে আধার, ভোটার আইডি কিংবা রেশন কার্ডকে এসআইআর এর নথি হিসেবে বিবেচনা করতে, কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে ওইসব নথি মানা যাবে না, কারণ ওইসবের কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়। ওইসব নথি খুব সহজেই জাল করা যায়। এখন সাধারণ মানুষের কোনো ধারণাই নেই এসআইআর এর জন্য কোন ধরনের নথি লাগবে, কোন নথি থাকলে ভোটার লিস্টে তারা তাদের নাম টিকিয়ে রাখতে পারবেন। 2026 সালের বিধানসভা ভোটের আগে বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে। তার জন্যই হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা কড়া ঝাড়াইয়ের বাছাই। ইতিমধ্যেই এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, অগাস্টেই এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে। স্বাধীনতা দিবসের পরেই বিহারের পর অন্য রাজ্যগুলিতে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। এখন বিহারে নাগরিকত্ব প্রমাণের জন্য 11 পরিচয় ব্যবহার করা হয়েছে। সীমান্তবর্তী রাজ্য বাংলায় নাগরিকত্ব প্রমাণের তালিকা বদলের সম্ভাবনা। পরিচয়পত্রের সংখ্যা বাড়তে পারে, আবার কমতেও পারে। আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন। এদিকে বিহারে এসআইআর নিয়ে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখনই স্থগিতাদেশ নয়, কমিশনকে আধার কার্ড, এপিক কার্ড ও রেশন কার্ড বিবেচনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামীকাল সোমবার ফের মামলাটি শুনানি হবে সুপ্রিম কোর্টে। এখন জেনে নেওয়া যাক কোন 11টি নথি এসআইআর এর জন্য প্রয়োজন। ভোটার তালিকায় নাম তোলা বা টিকিয়ে রাখার জন্য এই 11টি নথি চাইছে নির্বাচন কমিশন। 1. বার্থ সার্টিফিকেট, 2. পাসপোর্ট, 3. ম্যাট্রিকুলেশন বা হায়ার এডুকেশনের সার্টিফিকেট, 4. সরকারি পরিচয়পত্র অথবা পেনশনের নথি, 5. পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, 6. ফরেস্ট রাইট সার্টিফিকেট, 7. কাস্ট সার্টিফিকেট, 8. এনআরসির নথি যদি থাকে, 9. ফ্যামিলি রেজিস্টার, 10. জমি বা বাড়ি ওয়াল্টমেন্ট সার্টিফিকেট, আর 11. 1987 সালের আগে সরকারের দেওয়া পরিচয়পত্র। বাংলায় এসআইআর শুরুর আগেই বিএলও নিয়োগ নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার নিশানায় বিডিওদের একাংশ। স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে। যারা এদের নিয়োগ করেছেন তাদের গ্রেফতার করতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা বলেন, এই বিডিও যারা ভুয়ো ওবিসি সার্টিফিকেটে পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে,
70 থেকে 80 জন এমন বিডিও আছেন, ওরা জানেন মমতা গেলে চাকরি যাবে, তাই তারা স্থায়ী কর্মী থাকা সত্ত্বেও অস্থায়ী কর্মীদের বিএলও করেছে। আমি 50-এর মতো নাম পেয়েছি, আরও বাড়বে এই সংখ্যা, এদের গ্রেফতার করতে হবে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, উনি যেটা বলেছেন সেটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না। আর বিএলও হলো সর্বনিম্ন স্তরের ইলেকশন কমিশনের মেশিনারিতে, আর নির্বাচনের কমিশনের যিনি সর্বোচ্চ স্তরে আছেন তার নিয়োগ পদ্ধতি কেন পরিবর্তন করে দিলেন? বস্তুত আরামবাগ থেকে অভিযোগ আসছে অস্থায়ী কর্মীরাই বিএলও হিসেবে কাজ করছে। নিয়োগ করা হয়েছে পঞ্চায়েতের কর্মী বা অবসরপ্রাপ্তদের। পুরো বিষয়টি পরিচালনা করছে তৃণমূল। বিএলও পদে কর্মরত অস্থায়ী কর্মী শ্রীমন্ত রায় বলেন, সার্ভেলেন্স দল সমীক্ষা করে আনেন, সমস্যা চিহ্নিত করেন, কন্ট্রোল টিম কন্ট্রোল করেন। আমরা এই প্রজেক্টের অধীনে কাজ করি, অস্থায়ী হিসাবে নিয়োগ হয়েছে। মোদির মুখে ক্ষুদিরাম। আগামী 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী। তার আগে গতকাল মাসিক মন কি বাত অনুষ্ঠানে বাংলার অগ্নিযুগের অন্যতম বিপ্লবীকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের ভাষণে স্বাধীনতা আন্দোলনে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তুলে ধরেন তিনি। তখনই ক্ষুদিরাম বসুকে দেশপ্রেমের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আগামী বছরে বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সফরে জয় শ্রীরামের পরিবর্তে মোদির মুখে শোনা গিয়েছে জয় মা কালী, জয় মা দুর্গা। অন্যদিকে উত্তর ভারতের একাধিক রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নির্যাতন ও পুশব্যাক নিয়ে বিতর্ক অব্যাহত, যার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলনে নেমেছে তৃণমূল। এমন এক জটিল রাজনৈতিক আবহাওয়ায় হঠাৎই বাঙালি স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধাবান প্রধানমন্ত্রী। মোদির কথায় আপনারা কল্পনা করুন, ভোরবেলা বিহারের মুজফ্ফরপুর শহর, তারিখ 11ই আগস্ট 1908। সব গলি, সব মোড়, সব গতিবিধি তখন যেন থমকে গিয়েছিল। সাধারণ মানুষের চোখে জল, কিন্তু মনে আগুন ছিল। তারা একটা জেল ঘিরে রেখেছিলেন, যেখানে একজন 18 বছরের যুবক ইংরেজের বিরুদ্ধে নিজের দেশপ্রেম ব্যক্ত করায় মূল্য চোকাচ্ছিলেন। জেলের ভিতরে ইংরেজ আধিকারিক সেই যুবককে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গাড়িতে ব্রিটিশ বিচারক কিংসফোর্ড আছেন ভেবে বোমা ছুড়েছিলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। যদিও কিংসফোর্ড ছিলেন অন্য গাড়িতে। বোমার আঘাতে মৃত্যু হয়েছিল মিসেস কেনেডি ও তাঁর কন্যার। এই ঘটনার পর গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন প্রফুল্ল চাকি। ক্ষুদিরামের ফাঁসার সাজা হয়, সে কথা স্মরণ করে মোদি বলেন, তার মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, বরং গর্বে পরিপূর্ণ ছিল। যে গর্ব দেশের জন্য প্রাণ দেয় যারা, তাদের থাকে। সেই বীর, সেই সাহসী যুবক ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে তিনি সেই সাহস দেখিয়েছিলেন যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। দেশের স্বাধীনতা সংগ্রামের মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদান সম্পর্কে এভাবেই সবিস্তার বলেন মোদি। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সর্বভারতীয় স্তরের নেতার বাইরে ক্ষুদিরাম বসুই প্রথম বাঙালি স্বাধীনতা সংগ্রামী, যাকে নিয়ে নিজের ভাষণে বিশদে বলেন প্রধানমন্ত্রী। হঠাৎ মোদির প্রতি এই বাঙালি প্রীতি কেন? তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, প্রথমত ওটা মোদিজির মন কি বাত নয়, কারণ মোদিজির মনের কথা আমরা জানতে পারি না। মোদিজি তো অন্য কারো লিখে দেওয়া ভাষণ টেলিপ্রম্পটার দেখে পড়েন, তাই ওটা আসলে তার হোমওয়ার্কের প্রতিফলন, যিনি ওই ভাষণ লিখে দিয়েছেন। কুণাল আরও বলেন, গোটা দেশে বাংলা এবং বাঙালির উপর অত্যাচার করতে গিয়ে বিজেপি ফেঁসে গিয়েছে, তাই এখন এই সব ভাষণ লিখে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, প্রধানমন্ত্রীর ভাষণে অযথা রাজনীতি খুঁজছে তৃণমূল। নিউ জলপাইগুড়ি স্টেশনের পর এবার বাস টার্মিনাল। পাচারের আগে ফের উদ্ধার একদল যুবতী। বিকালে 34 জন যুবতীকে উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2 জন পুরুষ ও 1 মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের নাম গৌতম রায়, পেত্রাস বেগ ও জয়শ্রী পাল। এদের মধ্যে 2 জন শিলিগুড়ির ও 1 জন ডুয়ার্সের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকালে শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে এই যুবতীদের উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ভিন রাজ্যে কাজে পাঠানোর নাম করে এই যুবতীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ এও জানতে পারে শিলিগুড়ি থেকে রাঁচি নিয়ে যাওয়া হচ্ছিল তাদের, তারপর সেখান থেকে তামিলনাড়ু নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সকলকে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে এই যুবতীদের নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ ধৃতদের বিরুদ্ধে নারী পাচারের মামলা রুজু করেছে। এদিকে উদ্ধার হওয়া যুবতীদের থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পরিবারের সদস্যরা এলে ওই যুবতীদের তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনা নিয়ে ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বচাঁদ ঠাকুর বলেন, উদ্ধার হওয়া যুবতীদের আইনানুযায়ী বাড়ি পাঠানো হবে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি এনজেপি স্টেশন থেকে 56 জন যুবতীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই বাসে করে যুবতীদের পাচার করার চেষ্টা করা হলো। যদিও পুলিশ তৎপরতায় সেই ছক বানচাল হলো। এনজেপির ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। 25 বছর আগে সিপিএম এর সন্ত্রাসের বলি হতে হয়েছিল দরিদ্র কৃষক ক্ষেত মজুরদের। আর আজ বিজেপি ভাষা সন্ত্রাস চালাচ্ছে গরিব বাঙালি শ্রমিকদের উপর। এভাবেই বীরভূমের নানুর থেকে 2 ফ্যাসিস্ট দলকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে ভাষা রক্ষার লড়াই শুরু করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, 25 বছর আগে সিপিএম সন্ত্রাস চালিয়েছিল, মানুষ সিপিএমকে শূন্য করে ছুঁড়ে ফেলেছে। আর আজ বিজেপিকে বলছি, তোমরা সাধারণ দরিদ্র বাঙালিদের উপর অত্যাচার করছো, মানুষ ক্ষমা করবে না। বাংলায় অস্তিত্বহীনতায় ভুগছো, তাই জন্য মানুষের উপর এই নির্যাতন। 21শে জুলাইয়ের সমাবেশ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ভিন রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের যে ভুরি ভুরি অভিযোগ আসছে তার জোরালো প্রতিবাদ জরুরি। গতকাল নানুর দিবসে রবি ঠাকুরের মাটি বীরভূম থেকে নয়া রূপে ভাষা আন্দোলন শুরু হোক, তার নির্দেশ মেনে রবিবার নানুরে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক, জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা। যদিও এদিনের প্রতিবাদ মঞ্চে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। কোর কমিটির সদস্যরা একে একে বক্তব্য রাখেন। সকলের বার্তা, বাংলার অস্মিতা রক্ষার লড়াইয়ে পথ দেখাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন না বাঙালি হেনস্থা বন্ধ হবে ততদিন লড়াই চলবে। গোটা বাংলা দিদির নেতৃত্বে চোখে চোখ রেখে লড়বে। এরপর ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে উঠে 2000 সালে নানুরে নির্বিচার গুলিতে কৃষক ক্ষেত মজুরদের হত্যার ঘটনার কথা মনে করিয়ে দিলেন। বললেন, সেদিন চাষিদের উপর অত্যাচার করেছিল সিপিএম, আর আজও বিজেপি সেই একই কাজ করছে, শুধু হত্যাকারীর রূপ বদলেছে। বিজেপি হিন্দু মুসলিম ভাগ করতে চাইছে, কিন্তু ওরা জানে না যে এই বাংলায় দিদির নাম মমতা হলে ভাইয়ের নাম হয় ফিরহাদ। এই বাংলায় ভেদাভেদ হয় না। কি বলছে, আমরা বাংলাদেশি, বাংলায় থাকলে কথা বললেই বাংলাদেশি। বিজেপির এসব ফন্দি ফিকির বাংলার মানুষ মেনে নেবে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, এখনো করছেন, আর আমরা তাকে অনুসরণ করি। আমাদের এই প্রতিবাদ চলবে, আমাদের এই প্রতিবাদ চলবে। আগামীকাল এখান থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে প্রণাম জানিয়ে মিছিল শুরু করবেন আমাদের নেত্রী। এদিন বীরভূমের নানুর ছাড়াও বিভিন্ন জেলা এবং শহর কলকাতায় ভাষা রক্ষার লড়াইয়ের প্রথম ধাপ হিসেবে তৃণমূল কংগ্রেস মিছিল করেছে। বর্ণমালা নিয়ে হাঁটতে দেখা গিয়েছে অনেককে। নেতৃত্বে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সোমবার বোলপুরের ভাষা আন্দোলনের মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবৈধ ভোটার বাঁচতে গিয়ে গা উজাড় হওয়ার জোগাড়। বিহারের ভোটের তালিকা থেকে বাদ পড়তে চলেছে 65 লক্ষ ভোটারের নাম। কিন্তু বিরোধীদের অভিযোগ, সংশোধিত যে তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে সেটাও ত্রুটিপূর্ণ। তাড়াহুড়ো চক্করে বুথ লেভেল অফিসাররা বহু নিয়ম বহির্ভূত কাজ করেছেন, ফলে সংশোধিত ভোটার তালিকাও ত্রুটিপূর্ণ। বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস আরজেডি, তৃণমূল সহ বিরোধীরা। ওই মামলায় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, ভোটার তালিকায় এই সংশোধনীর প্রয়োজন ছিল। বিভিন্ন রাজনৈতিক দলই বিভিন্ন সময়ে ভোটার তালিকায় সংশোধনের দাবি জানিয়েছে। সেই তালিকায় কংগ্রেস, আপ সহ বহু বিরোধী দল ছিল। নির্বাচন কমিশন বলছে, ভোটার তালিকায় স্বচ্ছতার প্রয়োজন, সেই লক্ষ্যেই বিশেষ নিবিড় সংশোধন করা। কিন্তু পাল্টা বিবৃতিতে আরজেডি এবং এডিআর দাবি করল, কমিশন নতুন যে তালিকা বানিয়েছে সেটাও স্বচ্ছ নয়। আরজেডির অভিযোগ, বুথ লেভেল অফিসাররা টার্গেট পূরণের জন্য ভোটারদের সঙ্গে কথা না বলেই ফর্ম পূরণ করে দিয়েছেন।
অনেক ভোটারের নামে ফর্ম পূরণ হয়েছে, অথচ তিনি জানেন না। বহু মৃত ভোটারের নামেও এভাবেই ফর্ম ফিল আপ রয়েছে। ফলে ভুয়ো ভোটার ধরার যে দাবি কমিশন করছে সেটাও ভ্রান্ত। এই মুহূর্তে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। এই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আগেই প্রবল আপত্তি জানিয়েছেন বিরোধীরা। তাদের দাবি, এর ফলে বহু বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বস্তুত কমিশনের এই ভোটার তালিকা সংশোধনীকে ঘুরপথে এনআরসি করার চেষ্টা হিসাবেও দেগে দিয়েছে বিরোধী শিবির। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন তরাই ও ডুয়ার্স অঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হবে। এই জেলাগুলিতে ভূমি ধস এবং নিচু এলাকায় জল জমার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ারও আশঙ্কা করা হচ্ছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তুলনামূলকভাবে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে মূলত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে বৃষ্টির কারণে কিছু এলাকায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যেহেতু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেহেতু সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্র উপকূলে কোনো বিশেষ সতর্কতার কথা জানানো হয়নি, তবে নদীগুলিতে জলস্তর বৃদ্ধির দিকে নজর রাখতে বলা হয়েছে। সব মিলিয়ে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট জারি থাকবে, আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।